বলা হয় যে হীরা যদি কাদামাটির মধ্যেও পড়ে থাকে তবে তার উজ্জ্বলতা হারায় না, কিন্তু পৃথিবী প্রায়ই সেই উজ্জ্বলতা দেখার পরিবর্তে তার গায়ে লেগে থাকা কাদাটাকেই দেখে। ২০ বছরের বেদান্ত ছিল এই বিড়ম্বনার এক জীবন্ত উদাহরণ। শহরের সবথেকে বড় এবং ব্যয়বহুল লাইফ কেয়ার হাসপাতালের ঠিক উল্টো দিকের ফুটপাতে তার একটি ছোট্ট চায়ের দোকান ছিল। ছেঁড়া পুরনো জামাকাপড়, হাতে চায়ের গ্লাস আর মুখে দারিদ্র্যের ধুলো, এটাই ছিল বেদান্তের পরিচয়। যাতায়াতকারী মানুষজন, বড় বড় ডাক্তার এবং রোগীদের আত্মীয়রা তাকে কেবল ছোটু বা চাওয়ালা বলে ডাকত। কেউ জানত না যে ছেলেটির হাতে চায়ের কেতলি আছে, তার মাথায় চিকিৎসা বিজ্ঞানের সেই জ্ঞান ভরা রয়েছে যা হাসপাতালের বড় বড় ডিগ্রিধারী ডাক্তারদের কাছেও ছিল না। বেদান্ত সারাদিন চা বিক্রি করত, মানুষের কটু কথা শুনত, আর রাতে স্ট্রিট লাইটের আলোয় পুরনো মেডিকেলের বই পড়ত। তার বাবা ছিলেন একজন কবিরাজ, বৈদ্য, যিনি ছোটবেলা থেকেই বেদান্তকে নাড়ি দেখা এবং শরীরের জটিলতা বুঝতে শিখিয়েছিলেন। কিন্তু দারিদ্র্য তাকে মেডিকেল কলেজের সিঁড়ি পর্যন্ত পৌঁছানোর আগেই থামিয়ে দিয়েছিল। তবুও সে হার মানেনি। সে বই পড়ে আর হাসপাতালের বাইরে হওয়া আলোচনাগুলো শুনে শুনে এমন এক একলব্য হয়ে উঠেছিল যার প্রতিভা সম্পর্কে কারও কোনো ধারণা ছিল না। একদিন দুপুরে হাসপাতালের বাইরে প্রতিদিনের মতো ভিড় ছিল। বেদান্ত চা ছাঁকছিল। ঠিক তখনই হঠাৎ সাইরেনের তীব্র শব্দ পুরো পরিবেশকে চিরে দিল। 4টি কালো এসইউভি গাড়ির এক বিশাল কনভয় টায়ারের আর্তনাদ তুলে হাসপাতালের গেটে এসে থামল। গাড়ি থেকে সশস্ত্র দেহরক্ষীরা নামল এবং তারা তৎক্ষণাৎ হাসপাতালের কর্মীদের ঘিরে ফেলল। মাঝখানের গাড়িটি থেকে এক বিশালদেহী ব্যক্তিকে স্ট্রেচারে করে বাইরে বের করা হলো। তিনি আর কেউ নন, শহরের সবথেকে ভয়ঙ্কর বাহুবলী এবং আন্ডারওয়ার্ল্ডের বেতাজ বাদশাহ বলরাজ প্রতাপ সিং। বলরাজের শরীর নীল হয়ে আসছিল এবং তিনি শ্বাস নেওয়ার জন্য ছটফট করছিলেন। তাকে দেখেই হাসপাতালে হুড়োহুড়ি পড়ে গেল। চিফ সার্জেন্ট ডক্টর খান্না এবং তার টিম দৌড়ে বাইরে এলেন। ডক্টর খান্না বলরাজের নাড়ি পরীক্ষা করে তার অবস্থা দেখা মাত্রই ঘামতে শুরু করলেন। ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট, ডক্টর খান্না বিড়বিড় করলেন, কিন্তু তার হাত কাঁপছিল। বলরাজের ডান হাত, সহযোগী ওয়াজির আর কোমর থেকে পিস্তল বের করে ডক্টর খান্নার কপালে ঠেকালেন। তার চোখে রক্ত নেমে এসেছিল। ওয়াজির গর্জে উঠে বললেন, এ ডাক্তার, যদি ভাইয়ের কিছু হয় তবে এই পুরো হাসপাতালকে শ্মশান বানিয়ে দেব। একজন ডাক্তারও বেঁচে বাইরে ফিরবে না। আমার ভাই বাঁচা চাই, ঠিক এক্ষুনি। এটি কেবল হুমকি ছিল না, ছিল মৃত্যুর পরোয়ানা। ডক্টর খান্না এবং তার পুরো টিম ভয়ে পাথর হয়ে গেলেন। বলরাজের অবস্থা এতটাই আশঙ্কাজনক ছিল যে অপারেশন টেবিলে তার বেঁচে থাকার আশা ছিল না বললেই চলে। আর যদি অপারেশন ব্যর্থ হতো তবে মৃত্যু নিশ্চিত ছিল, রোগীর অসুখে নয়তো ওয়াজিরের গুলিতে। বড় বড় স্পেশালিস্টরা পিছিয়ে গেলেন। কেউ নিজের জীবন ঝুঁকিতে ফেলে সেই ডুবন্ত জাহাজের ক্যাপ্টেন হতে চাইলেন না। তারা সবাই কেবল দর্শক হয়ে দাঁড়িয়ে রইলেন, আর বলরাজের শ্বাস ধুঁকতে শুরু করল। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে বেদান্ত এসব দেখছিল। তার মেডিকেলের জ্ঞান তাকে বলছিল যে বলরাজের হাতে বড়জোর 10 মিনিট সময় আছে। যদি এখনই কিছু না করা হয় তবে তিনি মারা যাবেন। একদিকে ছিল মৃত্যুর ভয়, আর অন্যদিকে একজন মানুষের প্রাণ বাঁচানোর ধর্ম। বেদান্ত তার চায়ের কেতলি নিচে রাখল। সে তার ময়লা শার্টের হাতা গুটিয়ে পুলিশের ব্যারিকেড পার হয়ে সামনে এগিয়ে গেল। যেখানে বড় বড় ডাক্তাররা মৃত্যুর ভয়ে কাঁপছিলেন, সেখানে এক 20 বছরের চাওয়ালা নিজের ভাগ্য আর জীবন দুই বাজি রাখতে চলেছিল। থামুন, যদি আপনারা ওনাকে এখন এভাবে স্ট্রেচারে শুইয়ে রাখেন তবে উনি অপারেশন থিয়েটার পর্যন্ত পৌঁছনোর আগেই মারা যাবেন। বেদান্তের আওয়াজ সাইরেন আর চিৎকার চেঁচামেচির মাঝে বিদ্যুতের চমকের মতো শোনাল। ওয়াজির তার পিস্তলের মুখ ডক্টর খান্নার কপাল থেকে সরিয়ে বেদান্তের দিকে ঘোরালেন। তার চোখে বিস্ময় আর রাগ দুই ছিল। তুই কে রে চাওয়ালা? তোর এত সাহস যে তুই আমাদের মাঝে কথা বলছিস? ওয়াজির গর্জে উঠলেন। ডক্টর খান্নাও ঘৃণার দৃষ্টিতে বেদান্তের দিকে তাকালেন এবং চিৎকার করে বললেন, সিকিউরিটি, এই পাগলটাকে এখান থেকে সরাও। আমরা এখানে জীবন মৃত্যু নিয়ে লড়াই করছি, আর এই রাস্তার ছেলেটা এখানে তামাশা করতে এসছে। কিন্তু বেদান্ত নিজের জায়গা থেকে 1 ইঞ্চিও নড়ল না। তার চোখে সেই ভয় ছিল না যা সেখানে উপস্থিত ডিগ্রিধারী ডাক্তারদের চোখে দেখা যাচ্ছিল। সে সরাসরি ওয়াজিরের চোখের দিকে তাকিয়ে বলল,
স্যার, ভালো করে দেখুন, ওনার ঘাড়ের শিরাগুলো ফুলে উঠছে এবং শ্বাস নেবার সময় বুক ভেতরে দেবে যাচ্ছে। এটা সাধারণ হার্ট অ্যাটাক নয়, এটা কার্ডিয়াক ট্যাম্পোনেট। ওনার হৃৎপিণ্ডের বাইরের আবরণে রক্ত জমে গেছে, যা হৃৎপিণ্ডকে স্পন্দিত হতে বাধা দিচ্ছে। যদি আগামী ৩ মিনিটের মধ্যে সেই রক্ত বের করা না হয়, তবে পৃথিবীর কোনো ডাক্তার ওনাকে বাঁচাতে পারবে না। বেদান্তের মুখে এমন নির্ভুল মেডিকেলের পরিভাষা শুনে ডক্টর খান্না হতভাগ হয়ে গেলেন। এক চা বিক্রেতা ছেলে কার্ডিয়াক ট্যাম্পোনেট সম্পর্কে কিভাবে জানল? তিনি ঘাবড়ে গিয়ে বলরাজের ঘাড়ের শিরাগুলো দেখলেন। বেদান্ত একদম ঠিক বলেছিল, কিন্তু অহংকার আর ভয়ের কারণে ডক্টর খান্না তা মেনে নিতে চাইলেন না। বাজে কথা বন্ধ করো, ডক্টর খান্না চিৎকার করে উঠলেন। তুমি আমাদের শেখাবে? তুমি শুধু ছাঁ ছাকতে জানো, মানুষের শরীর নয়। বেদান্ত ডাক্তারের কথা কানেই তুলল না এবং সে ওয়াজিরের একদম কাছে গিয়ে দাঁড়াল, যেখানে পিস্তলের নল সরাসরি তার বুকে ঠেকেছিল। সাহেব, বেদান্ত শান্ত অথচ দৃঢ় স্বরে পড়ল, এই ডাক্তাররা ভয় পেয়েছেন। এরা হাত দেবেন না, কারণ এদের ভয় আছে যে যদি কিছু ভুল হয় তবে আপনি এদের মেরে ফেলবেন। এই ভয়ের কারণেই আপনার ভাই মারা যাবেন। আমাকে একটা সুযোগ দিন। আমি কোনো ডাক্তার নই, কিন্তু আমি ওনাকে বাঁচাতে পারি। ওয়াজিরের আঙুল ট্রিগারের ওপর কাঁপছিল। একদিকে দেশের নামকরা ডাক্তাররা ছিলেন যারা ভয়ে পাথর হয়ে গিয়েছিলেন, আর অন্যদিকে এক ময়লা পোশাকের চাওয়ালা ছিল যার চোখে ছিল অসাধারণ আত্মবিশ্বাস। সময় বালির মতো হাত থেকে ফসকে যাচ্ছিল। বলরাজের শরীর এবার আড়ষ্ট হতে শুরু করল। যদি এ মারা যায়, ওয়াজির দাঁতে দাঁত চেপে বললেন, তবে আমি তোকে তর্পিয়ে তর্পিয়ে মারব, তোর ছাল ছাড়িয়ে নেব। বেদান্ত মাথা নেড়ে বলল, মঞ্জুর, কিন্তু যদি আমি বাঁচিয়ে দিই, তবে আপনি আমাকে আর আমার পরিবারকে কোনো ক্ষতি করবেন না। আমার এখনই একটা পেরিকার্ডিওসেন্টেসিস নিডল আর একটা আল্ট্রাসাউন্ড মেশিন চাই, এখনই। ওয়াজির ডক্টর খান্নার দিকে তাকিয়ে হুঙ্কার দিলেন, শুনতে পাওনি? যাই ছেলেটা চাইছে তা ওকে দাও। যদিও হার মানে, তবে আমি তোমাদের সবাইকে গুলি করে দেব। দ্রুতবেগে স্ট্রেচারটিকে এমার্জেন্সি রুমের ভেতরে নিয়ে যাওয়া হলো। যে পবিত্র অপারেশন থিয়েটারে কেবল স্টেরিলাইজড পোশাক পরা ডাক্তারদের প্রবেশের অনুমতি ছিল, আজ সেখানে ছেঁড়া জুতো আর চায়ের দাগ লাগা শার্ট পরা এক ২০ বছরের ছেলে দাখিল হল। ডক্টর খান্না এবং তার টিম নিরুপায় হয়ে পেছনে পেছনে চললেন। অপমান আর অবিশ্বাসে তাদের মুখ লাল হয়েছিল। বেদান্ত গ্লাভস পরল। তার হাত এখন আর কাঁপছিল না। যেই সে অস্ত্রোপচারের সরঞ্জাম হাতে নিল, তার ব্যক্তিত্ব বদলে গেল। সে এখন আর চাবালা নয়, বরং সেই জিনিয়াস সার্জন ছিল যে বছরের পর বছর তার ভেতরে লুকিয়ে বসেছিল। অপারেশন থিয়েটারের ভেতরে শ্মশানের মতো নিস্তব্ধতা ছিল, যা কেবল কার্ডিয়াক মনিটরের অনিয়মিত বিপ বিপ শব্দ ভেদ করছিল। ঠান্ডা হাওয়ার মাঝে ঘামের গন্ধ আর অ্যান্টিসেপটিকের ঘ্রাণ মিশেছিল। বেদান্ত স্ট্রেচারের পাশে দাঁড়াল। তার হাতে সেই লম্বা সূঁচ ছিল যা জীবন আর মৃত্যুর মাঝখানের ব্যবধানটুকু ঠিক করতে চলেছিল। তার ঠিক পেছনে ডক্টর খান্না দাঁড়িয়েছিলেন, যিনি চাইছিলেন যে এই ছেলেটা যেন এখনই ভুল করে, যাতে তার অহংকার বেঁচে যায়। রোগীর প্রাণ চলে গেলেও ক্ষতি নেই। পাগল হয়েও না, ডক্টর খান্না ফিসফিস করে বললেন, যদি সূচ একটুও এদিক ওদিক হয় তবে সোজা হৃৎপিণ্ডে ফুটো হয়ে যাবে। তুমি খুনি হিসাবে পরিচিত হবে। বেদান্ত এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করল। সে তার বাবার কথাগুলো শুনতে পেল। বেটা, চিকিৎসা হাত দিয়ে নয়, নিয়ত আর জ্ঞান দিয়ে হয়। সে গভীর শ্বাস নিল এবং চোখ খুলল। পৃথিবীর সব শোরগোল, ডক্টর খান্নার তাচ্ছিল্য আর বাইরে দাঁড়িয়ে থাকা ওজিরের হুমকি সব কিছু তার মাথা থেকে উধাও হয়ে গেল। এখন শুধু সে ছিল, রোগীর শরীর ছিল, আর শরীর বিজ্ঞানের নিয়মগুলো ছিল। সে বলরাজের বুকের নিচের অংশে জাইফয়েড প্রসেসের ঠিক নিচে নিজের আঙুল রাখল। যে আঙুলগুলোতে বছরের পর বছর গরম চায়ের গ্লাস তোলার দাগ ছিল, আজ সেই আঙুলগুলো একজন সার্জনের সূক্ষ্মতায় সঠিক জায়গাটি খুঁজছিল। ৪৫ ডিগ্রি কোণ করে বেদান্ত সূঁচটিকে ধীরে ধীরে ভেতরে ডঁকাতে শুরু করল। ঘরের ভেতরে উপস্থিত প্রত্যেকের শ্বাস যেন থমকে গেল। ডক্টর খান্না মুখ ঘুরিয়ে নিলেন। তিনি রক্তের ফোঁয়ারা ছোটার অপেক্ষায় ছিলেন, কিন্তু বেদান্তের হাত কোনো মেশিনের মতো স্থির ছিল। যেই সূঁচ পেরিকার্ডিয়াম অর্থাৎ হৃৎপিণ্ডের ঝিল্লি ভেদ করে ভেতরে গেল, সিরিঞ্জে গাঢ় লাল তরল পদার্থ ভরতে শুরু করল। সেই মুহূর্তে মনিটরের শব্দ বদলে গেল। সেই দ্রুত অনিয়মিত বিপ বিপ শব্দ এখন এক ছন্দময় আর স্থির ধ্বনিতে পরিণত হল। বলরাজ, যিনি এতক্ষণ অক্সিজেনের জন্য ছটফট করছিলেন, এক গভীর শ্বাস নিলেন। তার নীল হয়ে আসা মুখ পুনরায় স্বাভাবিক রঙে ফিরে আসতে শুরু করল। হৃৎপিণ্ডের ওপর চাপ সরে গিয়েছিল। বিপি নরমাল হচ্ছে, স্যাচুরেশন 98%। এক নার্স বিস্ময় নিয়ে মনিটরের দিকে তাকিয়ে বলল,
তার কণ্ঠে এখন ভয়ের বদলে শ্রদ্ধা ছিল। বেদান্ত সাবধানতার সঙ্গে সূঁচ বের করে নিল এবং ক্ষতস্থানে ব্যান্ডেজ লাগিয়ে দিল। সে নিজের রক্তমাখা গ্লাভস খুলে ডাস্টবিনে ফেলল এবং প্রথমবারের মতো ডক্টর খান্নার চোখের দিকে তাকাল। সেখানে এখন রাগ নয়, বরং এক লজ্জা আর হারের ভাব ছিল। একজন অশিক্ষিত মনে করা চাওয়ালা সেটা করে দেখিয়েছিল যা করার সাহস শহরের সবথেকে বড় সার্জন জোগাড় করতে পারেননি। রোগী এখন বিপদমুক্ত, বেদান্ত শান্ত স্বরে বলল। ওনাকে আইসিইউতে শিফট করে দিন, এরপরের কাজ আপনারা সামলাতে পারেন। এখন আপনাদের আর ভয় পাওয়ার কারণ নেই। অপারেশন থিয়েটারের দরজা খুলল। বাইরে ওয়াজির অস্থিরভাবে পায়চারা করছিল। যেই সে বেদান্তকে বাইরে আসতে দেখল, সে তড়িঘড়ি কাছে এলো। তার পেছনে ডক্টর খান্নাও মাথা নিচু করে বাইরে বেরোলেন। ভাই কেমন আছে? ওয়াজির জিজ্ঞেস করলেন। ডক্টর খান্না কিছু বলার আগেই বেদান্ত বলল, উনি ভালো আছেন, প্রাণ বেঁচে গেছে। ওয়াজিরের মুখের কঠোরতা গলে গেল। সে ভেতরে উঁকি দিয়ে মনিটরের স্থির লাইনগুলো দেখল। সে বেদান্তের দিকে ফিরল, হয়তো তাকে জড়িয়ে ধরার জন্য বা ধন্যবাদ জানানোর জন্য। কিন্তু তখনই হাসপাতালের মূল ফটকে পুলিশের জিপের সাইরেন বেজে উঠল। এসিপি রাঠর তার টিম নিয়ে সেখানে উপস্থিত হলেন। বিড়ম্বনা দেখুন, যে সময় বেদান্ত একজনের প্রাণ বাঁচাল, ঠিক সেই মুহূর্তে আইন তাকে অপরাধী হিসাবে মানার জন্য তৈরি হয়ে দাঁড়িয়েছিল। ডক্টর খান্নার মুখে এক কুটিল হাসি ফুটে উঠল। তিনি নিজের অপমানের বদলা নেওয়ার সুযোগ পেয়ে গিয়েছিলেন। ডক্টর খান্না পুলিশের দিকে এগিয়ে গেলেন এবং বেদান্তের দিকে ইশারা করে চিৎকার করে উঠলেন, ইন্সপেক্টর, গ্রেফতার করুন এই ছেলেটাকে। এ কোনো মেডিকেল ডিগ্রি ছাড়া, লাইসেন্স ছাড়া বেআইনিভাবে সার্জারি করেছে। এ রোগীর জীবনকে ঝুঁকির মুখে ফেলেছে। এটা একটা অপরাধ। আইনের চোখ প্রায়ই অন্ধ হয়। সে বিচার নয়, কেবল প্রমাণ আর নিয়ম দেখে। এসিপি রাঠোর, যিনি একজন কড়া মেজাজের পুলিশ অফিসার ছিলেন, ডক্টর খান্নার অভিযোগকে উপেক্ষা করতে পারলেন না। তিনি বেদান্তের দিকে তাকালেন। ছেঁড়া জামাকাপড়, চোখে ক্লান্তি, আর হাতে এখনও লেগে থাকা কিছু শুকনো রক্তের দাগ। এটা কি সত্যি? রাঠোর কড়া গলায় জিজ্ঞেস করলেন, তোমার কি মেডিকেল লাইসেন্স আছে? তুমি কি ডাক্তার? বেদান্ত চুপ করে রইল। সে মিথ্যে বলতে পারত না। তার কাছে জ্ঞানের ভাণ্ডার ছিল, দক্ষতা ছিল, কিন্তু সেই কাগজের টুকরোটি ছিল না যাকে পৃথিবীর ডিগ্রি বলে। তার নীরবতাই সব উত্তর দিয়ে দিল। রাঠোর ইশারা করলেন এবং দুজন কনস্টেবল সামনে এগিয়ে এসে বেদান্তের হাতে হাতকড়া পরিয়ে দিলেন। লোহার সেই ঠান্ডা স্পর্শ বেদান্তকে বাস্তবতার উপলব্ধি করাল। কয়েক মিনিট আগে যে হাতগুলো মৃত্যুকে জয় করেছিল, এখন সেই হাতগুলোই অপরাধীর মতো বাধা ছিল। ওয়াজির সামনে এগোতে যাচ্ছিল, কিন্তু বেদান্ত তাকে চোখের ইশারায় থামিয়ে দিল। বেদান্ত জানত যে যদি ওয়াজির পুলিশের সঙ্গে ঝামেলা করে, তবে পরিস্থিতি আরও খারাপ হবে। ওয়াজির হাত মুঠো করল, কিন্তু সে পিছিয়ে গেল। সে জানত যে আসল খেলা এখনও বাকি আছে। ভাইয়ের জ্ঞান ফেরার জন্য অপেক্ষা করাই ছিল বুদ্ধির কাজ। বেদান্তকে পুলিশের জিপে তুলে দেওয়া হল। যে ভিড় কিছুক্ষণ আগে তার অলৌকিক কাজ দেখে অবাক হয়েছিল, এখন তারা তাকে একজন অপরাধীর মতো দেখছিল। কেউ বলছিল, পাগল, ডাক্তার হতে চলেছিল। তো কেউ বলছিল, গরিব মানুষের কপালই খারাপ হয়, ভালো করেও বিপদে পড়ে। পুলিশ স্টেশনের অন্ধকার প্রকোষ্ঠে সেই রাতটি বেদান্তের জন্য খুব দীর্ঘ ছিল। মেঝের ওপর বসে বসে সে তার বাবার কথাগুলো মনে করছিল। বেটা, পৃথিবী যাই বলুক, তোমার জ্ঞান তোমার থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। কিন্তু আজ মনে হচ্ছিল পৃথিবী তার কাছ থেকে তার আত্মসম্মান ছিনিয়ে নিয়েছে। একজনের প্রাণ বাঁচানোর মূল্য ছিল জেলের শিকল। পরের দিন সকাল হতেই থানায় শোরগোল পড়ে গেল। শহরের সবথেকে বড় উকিল মিস্টার দেবান তার কালো কোট পরে থানায় প্রবেশ করলেন। তার পেছনে সেই ওয়াজির ছিল এবং তার পেছনে এমন কিছু মানুষ ছিল যাদের দেখে এসিপি রাঠোরও নিজের চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। আমার ক্লায়েন্টকে এক্ষুনি ছেড়ে দিন, মিস্টার দেবান জামিনের কাগজপত্র টেবিলের ওপর রেখে বললেন। কিন্তু এটা অজামিনযোগ্য অপরাধ, রাঠোর প্রতিবাদ করলেন। ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল অ্যাক্টের ধারাগুলো আদালতে দেখবেন ইন্সপেক্টর। মিস্টার দেবান আরও একটি কাগজ সামনে এগিয়ে দিলেন। আপাতত শহরের সবথেকে প্রভাবশালী ব্যক্তি শ্রী বলরাজ প্রতাপ সিংহের বয়ান নথিভুক্ত আছে। তিনি জানিয়েছেন যে এই ছেলেটি উনার প্রাণ বাঁচিয়েছে এবং তিনি নিজের ইচ্ছায় এই ছেলেটির দ্বারা চিকিৎসা করানোর জন্য রাজি ছিলেন। গুড সামারিটান ল অনুযায়ী কোনো প্রাণ রক্ষাকারীকে হয়রানি করা যায় না, এমনকি তার কাছে ডিগ্রি না থাকলেও। আর যদি আপনারা একে এক্ষুনি না ছাড়েন, তবে মানবাধিকার কমিশন আর মিডিয়ার এমন তুফান আসবে যে আপনার উর্দিতে টান পড়বে। রাঠোর ওয়াজিরের দিকে তাকালেন, যার চোখে এখনও সেই হিংস্র উজ্জ্বলতা ছিল।
তিনি বুঝতে পারলেন যে এই লড়াই তিনি জিততে পারবেন না। তিনি অনিচ্ছা সত্ত্বেও কনস্টেবলকে ইশারা করলেন। বেদান্ত যখন লকআপ থেকে বাইরে এলো, ওয়াজির সামনে এগিয়ে এসে তার সামনে হাত জোড় করল। একজন বাহুবলী গুন্ডা এক চা বিক্রেতার সামনে নতজানু ছিল। ভাইয়ের জ্ঞান ফিরেছে। ওয়াজির ভারী গলায় বলল, উনি তোমাকে ডেকেছেন, গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে। বেদান্ত আরও একবার সেই পুলিশ স্টেশনটিকে দেখল যেখানে তাকে অপরাধী বানানো হয়েছিল, এবং তারপর ওয়াজিরের এসইউভির দিকে এগিয়ে গেল। সে জানত না যে এখন তার জীবন কোন নতুন মোড় নিতে চলেছে, কিন্তু এটা নিশ্চিত ছিল যে সে আর চায়ের দোকানে ফিরে যাবে না। হাসপাতালের ভিআইপি স্যুটে বলরাজ বালিশে হেলান দিয়ে বসেছিলেন। তার মুখে তখনও দুর্বলতা ছিল, কিন্তু চোখে ছিল সিংহের মতো তেজ। যেই বেদান্ত ঘরে প্রবেশ করল, বলরাজ হাতের ইশারায় তাকে কাছে ডাকলেন। ডক্টর খান্না এবং হাসপাতালের অন্যান্য ট্রাস্টিরা সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন, মাথা নিচু করে এবং ভীত অবস্থায়। তাহলে এই সেই ছোটু, বলরাজ মৃদু হাসির সঙ্গে বললেন, যে যমরাজের মুখ থেকে আমাকে টেনে বের করে এনেছে। বেদান্ত ধীরে ধীরে হেঁটে বলরাজের বিছানার কাছে পৌঁছল। জি নমস্তে, সে সংকোচ নিয়ে বলল। তার পরনে তখনও সেই কাপড়গুলোই ছিল। আগের দিনের ক্লান্তি তখনও তার মুখে ছিল, কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত প্রশান্তি। বলরাজ বেদান্তকে ওপর নিচ একবার দেখলেন, তারপর তিনি ঘরে উপস্থিত ডক্টর খান্না এবং হাসপাতালের ট্রাস্টিদের দিকে তাকালেন। ডক্টর খান্না, বলরাজের কণ্ঠ দুর্বল ছিল, কিন্তু তাতে আদেশের জোর ছিল। কাল আপনি বলছিলেন যে এই ছেলেটি অসভ্য, অশিক্ষিত, কিন্তু যে কাজটা করতে আপনাদের হাত কাঁপছিল সেই কাজটা এই অশিক্ষিত ছেলেটি নির্ভয় হয়ে করে দেখিয়েছে। আমার প্রাণ আপনাদের ডিগ্রি বাঁচায়নি, এর দক্ষতা বাঁচিয়েছে। ডক্টর খান্নার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি কিছু বলতে চাইলেন, কিন্তু শব্দ গলায় আটকে গেল। বলরাজ বেদান্তের দিকে ফেলে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি ছোটু? বেদান্ত স্যার, বেদান্ত শর্মা, সে উত্তর দিল। বেদান্ত। বলরাজ নামটি পুনরাবৃত্তি করলেন। বেদের অন্ত, অর্থাৎ জ্ঞানের পরাকাষ্ঠা। তোমার নাম তোমার উপর খুব মানায়। আমি শুনেছি যে তোমাকে পুলিশ হয়রানি করেছে কারণ তোমার কাছে একটি কাগজের টুকরো নেই। বেদান্ত চুপ করে রইল। বলরাজ এক দীর্ঘ শ্বাস নিয়ে বললেন, তোমার কাছে যা আছে তা কাগজের টুকরোর থেকে অনেক বড়। আমি আমার সারা জীবন ক্ষমতা আর টাকা কামাতে লাগিয়ে দিয়েছি, কিন্তু কাল আমি বুঝতে পেরেছি যে আসল ক্ষমতা জীবন দেওয়ায়, নেওয়ায় নয়। আমি তোমার ঋণ কখনো শোধ করতে পারব না, কিন্তু একটা চেষ্টা করতে চাই। বলরাজ পাশে দাঁড়িয়ে থাকা উকিলকে ইশারা করলেন। উকিল একটি ফাইল বেদান্তের হাতে তুলে দিলেন। এটা কি? বেদান্ত অবাক হয়ে জিজ্ঞেস করল। এটা আমার তরফ থেকে একটি ছোট গুরু দক্ষিণা। বলরাজ হাসলেন। এই ফাইলে শহরের সবথেকে নামকরা মেডিকেল কলেজে তোমার ভর্তির চিঠি আছে। ম্যানেজমেন্ট কোটা থেকে নয়, তোমার যোগ্যতার জোরে। আমি শুধু সুপারিশ করেছি, ফিজ আর বাকি সব খরচ আমার দায়িত্ব। তুমি ডাক্তার হবে বেদান্ত। আর শুধু ডাক্তার নয়। বলরাজ ডক্টর খান্নার দিকে এক তীক্ষ্ণ দৃষ্টি দিলেন এবং তারপর বেদান্তকে বললেন, যখন তুমি তোমার ডিগ্রি সম্পন্ন করবে তখন তুমি এই লাইফ কেয়ার হাসপাতালের নতুন মেডিকেল ডিরেক্টর হবে। আমি এই হাসপাতালের 51% শেয়ার আজই কিনে নিয়েছি। এখন এই হাসপাতাল আমার, আর ভবিষ্যতে এর দায়িত্ব তোমার হবে। ঘরে নিস্তব্ধতা নেমে এলো। ডক্টর খান্নার মনে হল যেন তার পায়ের তলা থেকে মাটি সরে গেছে। যে ছেলেটিকে তিনি কাল পুলিশের হাতে তুলে দিয়েছিলেন সে ভবিষ্যতে ওনার বস হতে চলেছে। এটি নিয়তির এমন এক থাপ্পড় যার প্রতিধ্বনি তিনি সারা জীবন শুনতে পাবেন। বেদান্তের চোখে জল এসে গেল। কিন্তু স্যার, আমি তো শুধু একজন চাওয়ালা। ওটা আর ন। বলরাজ তাকে মাঝপথে থামিয়ে দিয়ে বললেন, তুমি একজন হিলার, আর পৃথিবীর তোমাদের মতো হিলারদের প্রয়োজন, এই ব্যবসায়ীদের নয়। তিনি ডক্টর খান্নার দিকে ইঙ্গিত করলেন। বলরাজ নিজের হাত বাড়িয়ে দিলেন। বেদান্ত তা ধরে নিল। এটি কেবল হাত মেলানো ছিল না, এটি একটি নতুন যুগের শুরু ছিল। একজন অপরাধী আর একজন রক্ষাকর্তার মধ্যে এক অনন্য বন্ধন। সেই দিনের পর বেদান্তের চায়ের দোকান বন্ধ হয়ে গেল, কিন্তু তার গল্প শেষ হয়নি, বরং তা শুরু হয়েছিল। মেডিকেল কলেজে বেদান্ত প্রথম দিন থেকেই নিজের ছাপ রাখতে শুরু করল। তার কাছে পুঁথিগত জ্ঞানের চেয়ে বাস্তব অভিজ্ঞতা বেশি ছিল। প্রফেসররা অবাক হতেন আর ছাত্ররা তার প্রতি ঈর্ষান্বিত ছিল, কিন্তু কেউই তার প্রতিভাকে অস্বীকার করতে পারল না। বছর কেটে গেল। বেদান্ত দিন রাত এক করে দিল। সে শুধু কলেজ টপারই হল না, বরং কার্ডিওলজিতে নতুন নতুন মাইল ফলক স্থাপন করল। সে এখন আর সেই ছোট নয়, সে ডক্টর বেদান্ত শর্মা হয়ে উঠেছে। এমন এক নাম যা শোনার জন্য রোগীরা ব্যাকুল থাকত। আর তারপর সেই দিন এলো যার প্রতিশ্রুতি বলরাজ দিয়েছিলেন।
লাইফ কেয়ার হাসপাতালের কনফারেন্স হলে শহরের সব বড় ডাক্তার, মিডিয়া আর প্রভাবশালী ব্যক্তিরা জমা হয়েছেন। মঞ্চে বলরাজ, যিনি এখন বৃদ্ধ হয়েছেন, হুইলচেয়ারে বসেছিলেন। তার পাশে ডক্টর বেদান্ত শর্মা দাঁড়িয়েছিলেন, স্যুট পরা, গলায় স্টেথোস্কোপ ঝোলানো, আত্মবিশ্বাস আর নম্রতার প্রতিমূর্তি। পুরো হল করতালি দিয়ে ফেটে পড়ল। বলরাজ মাইক হাতে নিলেন এবং কাঁপানো গলায় বলতে শুরু করলেন, বহু বছর আগে এই হাসপাতালের বাইরে একটি হীরাকে কয়লা ভেবে ফিরিয়ে দেওয়া হয়েছিল। সেদিন যদি বেদান্ত নিয়মের পরোয়া করত, তবে আজ আমি আপনাদের মাঝে বেঁচে থাকতাম না। আজ আমি আমার কথা রাখছি। তিনি রিমোট টিপলেন আর পেছনের বড় স্ক্রিনে একটি নতুন লোগো জ্বলজ্বল করতে লাগল, বেদান্ত হার্ট ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ সেন্টার। লাইফ কেয়ার হাসপাতালের নাম বদলে দেওয়া হয়েছিল। আজ থেকে এই হাসপাতালের দায়িত্ব ডক্টর বেদান্ত শর্মার হাতে, বলরাজ ঘোষণা করলেন। ভিড় দাঁড়িয়ে হাততালি দিল। প্রথম সারিতে ডক্টর খান্নাও বসেছিলেন। এখন তাকে অনেক বৃদ্ধ আর ক্লান্ত দেখাচ্ছিল। যখন বেদান্ত মাইক ধরল, তার নজর সবার আগে ডক্টর খান্নার উপর পড়ল। সে মঞ্চ থেকে নিচে নেমে এলো এবং সরাসরি ওনার কাছে গেল। পুরো হল শ্বাসরোধ করে দেখছিল, বেদান্ত কি তার পুরনো বদলা নেবে। বেদান্ত ডক্টর খান্নার সামনে দাঁড়াল এবং ওনার পা ছুঁয়ে প্রণাম করল। ডক্টর খান্না হতবম্ব হয়ে গেলেন। স্যার, বেদান্ত মাইকে বলল যাতে সবাই শুনতে পায়, সেদিন রাতে আপনি আমাকে থামিয়েছিলেন, আমাকে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন। সেই সময় আমার খুব রাগ হয়েছিল, কিন্তু আজ আমি বুঝি যে আপনি আমাকে সেই আগুন দিয়েছিলেন যা আমাকে সোনা থেকে কুন্দনে পরিণত করেছে। যদি আপনি আমাকে চ্যালেঞ্জ না জানাতেন, তবে হয়তো আমি আজও সেখানেই চা বিক্রি করতাম। আপনাকে ধন্যবাদ। ডক্টর খান্নার চোখ থেকে জল পড়তে শুরু করল। তিনি কাঁপানো হাতে বেদান্তকে জড়িয়ে ধরলেন। আমাকে ক্ষমা করে দিও বেটা, তিনি রুদ্ধ কণ্ঠে বললেন। আমি ভুল ছিলাম। তুমি শুধু একজন ভালো ডাক্তার ন, একজন মহান মানুষও বটে। সেই মুহূর্তটি সেখানে উপস্থিত প্রত্যেকের মন জয় করে নিল। বদলে নেওয়া সহজ, কিন্তু ক্ষমা করে কারুর মন জয় করে নেওয়াই আসল জয়। বেদান্ত হাসপাতালের দায়িত্ব সামলালো এবং তাকে পুরোপুরি বদলে দিল। এখন সেখানে টাকার অভাবে কোনো রোগীকে ফিরিয়ে দেওয়া হতো না। বলরাজের পাপের কামাই এখন মানুষের প্রাণ বাঁচানোর কাজে আসছিল। একজন গ্যাংস্টারের টাকা আর একজন গরিব চাওয়ালার নেক দিল, দুজন মিলে শহরের স্বাস্থ্য ব্যবস্থার ছবি বদলে দিয়েছিল। বিকেলে যখন সব মানুষ চলে গিয়েছিল, বেদান্ত হাসপাতালের বাইরে সেই জায়গায় গেল যেখানে একসময় তার চায়ের দোকান ছিল। সেখানে এখন একটি সুন্দর বাগান বানিয়ে দেওয়া হয়েছে, আর মাঝখানে একটি ছোট্ট মূর্তি আছে, একটি কেটলি আর একটি স্টেথোস্কোপের। সে সেখানে দাঁড়িয়ে পুরনো দিনের কথা মনে করছিল। ঠিক তখনই একটি ছোট মেয়ে দৌড়ে এলো। তার জামাকাপড় ছেঁড়া ছিল এবং হাতে কিছু ফুল ছিল। ডাক্তার আঙ্কেল, সে মাসুমভাবে জিজ্ঞেস করল। হ্যাঁ বেটা, বেদান্ত হাঁটু গেড়ে বসে পড়ল। আমার মা খুব অসুস্থ, আমাদের কাছে টাকা নেই, আপনি কি? মেয়েটি ভয়ে ভয়ে বলল। বেদান্ত হাসল। সে সেই মেয়েটির মধ্যে নিজের অতীত দেখতে পেল। টাকা নেই তো কি হয়েছে? বেদান্ত আদর করে তার মাথায় হাত বুলিয়ে দিল। চিকিৎসা তো হবেই, চলো আমাকে তোমার মায়ের কাছে নিয়ে চলো। সে মেয়েটির হাত ধরল এবং হাসপাতালের ভেতরে হাঁটা দিল। গল্পের সারমর্ম: ভাগ্য আপনাকে নিচে নামাতে পারে, পৃথিবী আপনাকে অস্বীকার করতে পারে, কিন্তু যদি আপনার দক্ষতার জোর থাকে আর নিয়ত পরিষ্কার থাকে, তাহলে একদিন এই পৃথিবী আপনার পায়ে হবে। বেদান্তের সফর এক চায়ের দোকান থেকে শুরু হয়ে হৃদয়ের মসিহা হওয়া পর্যন্ত ছিল। এমন এক সফর যা প্রমাণ করে দিল যে মানুষের জন্ম নয়, তার কর্মই তার পরিচয় গড়ে দেয়।